Hello viewers, Assalamu alaikum. Welcome to Science Solution by Fahad. I am engineer Fahad in front of you. লাস্ট ক্লাসে আমি আমার সায়েন্স সলিউশন বাই ফাহাদ থেকে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটা ছিল আমাদের বর্তমান যে ক্লাস 9-10 বা নবম দশম শ্রেণীর যে নতুন কারিকুলাম ফলো করে যে এনসিটিভি কর্তৃক যে পাঠ্যপুস্তকটি নির্ধারণ করা হয়েছে সেই চ্যাপ্টারের উপর বেস করে যে জিনিসগুলো আমাদের স্টুডেন্টসদের যারা আমরা ক্লাস 9-10-এ পড়ছি তাদেরকে একদম এক্স্যাক্টলি সুন্দরভাবে বোঝার জন্য যে টপিকসগুলো তাদেরকে বুঝতেই হবে এবং যেগুলো তাদেরকে বা সুন্দরভাবে এই এক্সপ্লেইন করার জন্য বা আন্ডারস্ট্যান্ড করার জন্য যে জিনিসগুলো ইজি হবে সেই টপিকগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমি কথা বলেছি। তো লাস্ট ক্লাসে যে ভিডিওটা ছিল সেটাতে আমি অনেক ইম্পর্টেন্ট মোশনের আমাদের সাথে যে এই চ্যাপ্টারের সাথে রিলেটেড মোশন বা গতির যে অংশগুলো এই টপিক্সটা বোঝার জন্য আজকে আমি যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা বোঝার জন্য যে অধ্যায়টির প্রয়োজন যে জিনিসটি বোঝা প্রয়োজন সেটাকে মোশন বা গতি রিলেটেড যে টপিকসগুলো ছিল সেটা নিয়ে আমি পড়িয়েছি। এবং আজকে সায়েন্স সলিউশন বাই ফাহাদের পক্ষ থেকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা না টেনে পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, এতে করে আপনাদের নিজেদের বুঝতেও সুবিধা হবে এবং যে নতুন কারিকুলামে যে ফিজিক্স বইটি আছে সেটার সাথে রিলেট করতে পারবেন। এবং ফিজিক্স বইয়ের একদম প্রথম যে চ্যাপ্টারটা সেই প্রথম চ্যাপ্টার থেকে আজকে আমি আমার ভিডিওটি শুরু করার আগে একটি কথা যে আমার চ্যানেলটি আপনারা যদি বেশি বেশি লাইক করেন এবং সাবস্ক্রাইব করে রাখেন এবং শেয়ার করেন তাহলে হচ্ছে আপনাদের যারা ক্লাস 9-10-এ আছি, যারা স্টুডেন্টস বা যারা টিচার বা অডিয়েন্সেস আছে তারা হচ্ছে হলো এই টপিকসগুলো সম্পর্কে খুব ব্রিফ একটা আইডিয়া পাবে এবং এই ব্রিফ আইডিয়া থেকে তাদের জন্য এই আমাদের যে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন আছে এবং যে সলভগুলো আমাদের করতে হয় সেগুলো আমরা যদি বইয়ের প্রতিটা টপিক নিয়ে এবং বিস্তারিত জানতে পারি তাহলে আমাদের এই সলভগুলো করতেও ইজি হবে। আশা করি আপনারা আজকে ক্লাস থেকে আরও বেশি উপকৃত হবেন। ধন্যবাদ সায়েন্স সলিউশনের পাশে থাকার জন্য। আজকে আমি আমার ভিডিও শুরু করছি। আজকের টপিকটি হচ্ছে ক্লাস 9-10-এর ফিজিক্স বইয়ের চ্যাপ্টার 1 থেকে, এবং চ্যাপ্টার 1-এ আমরা যে টপিকটা পড়েছি সেটা হচ্ছে ফোর্স, প্রেশার অ্যান্ড এনার্জি, বল, চাপ এবং শক্তি। এই রিলেটেড যে টার্মসগুলো আছে বা টপিকসগুলো আছে সেখানে এই চ্যাপ্টার 1টা কভার করা হয়েছে। তো আমরা আজকে শুরু করি কোন টপিক্সটা নিয়ে অ্যাকচুয়ালি আজকে আমরা পড়ব। প্রথমত আজকে যে জিনিসটা নিয়ে পড়ব সেটা হচ্ছে জড়তা, যেটাকে ইংরেজিতে বলা হয় ইনারশিয়া। তো আমরা দুটো পিকচার দেখতে পাচ্ছি আমার স্লাইডে। আমরা একটু পিকচারগুলো দেখার আগে জড়তা বা ইনারশিয়া বিষয়টা কি সেটা নিয়ে একটু জেনে আসি। চলুন, এখানে আমি একটি ডেফিনেশন লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এ প্রপার্টি অফ এ ম্যাটার বাই হুইচ ইট কন্টিনিউস ইন ইটস এক্সিস্টিং স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন ইন এ স্ট্রেট লাইন আনলেস দ্যাট স্টেট ইজ চেঞ্জড বাই অ্যান এক্সটার্নাল ফোর্স। A property of matter by which it continues in its existing state of rest or uniform motion in a straight line unless that state is changed by an external force। মানে এটার অর্থটা হচ্ছে আমরা কোনো বস্তুকে যে অবস্থায় আছে সেই অবস্থায় যে থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা ধরে রাখতে চাওয়ার যে প্রবণতা, সে প্রবণতাটা হতে পারে রেস্ট পজিশনে বা স্থির রেস্ট বা হচ্ছে স্থির পজিশনে বা ইউনিফর্ম মোশন বা একদম সমগতিতে চলার যে সরলরেখা বরাবর সমগতিতে চলার যে একটা প্রবণতা, সেটা কখনোই পরিবর্তন হয় না যদি না বাইরে থেকে এক্সটার্নাল কোনো ফোর্স সেটাতে অ্যাপ্লাই করা হয়, মানে বাইরে থেকে কোনো বল সেটাতে দেওয়া হয়। মানে এটার যদি আমরা একদম যদি ইনে গ্রস একটা কথা বলি সেটা হচ্ছে যে কোনো বস্তুকে আমরা এক্সিস্টিং স্টেটে রেখে তার যে অবস্থাটা বর্তমানে আছে সে অবস্থার যদি কোনো পরিবর্তন করতে চাই তখন আমাদেরকে বাইরে থেকে এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি বাইরে থেকে এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করতে না পারি তখন কোনো স্থির বস্তু স্থির অবস্থায় যে আছে এবং কোনো গতিশীল বস্তু সমগতিতে যে চলছে সেই জিনিসটাকেই আমরা একজ্যাক্টলি বলা হয় ইনারশিয়া বা জড়তা, বাংলায় যেটাকে বলা হয় জড়তা। এখন আমরা যদি প্রথম পিকচারটা খেয়াল করি, এই পিকচারে দেওয়া আছে একটা ফুটবলের ছবি, যে ফুটবলটা একদম বর্ডার বরাবর পয়েন্ট বরাবর রাখা আছে
এবং এই ফুটবলটা এখান থেকে আমরা দেখে যেটা বুঝতে পারছি ফুটবলটা স্থির অবস্থায় আছে, মানে এটাই হচ্ছে ফুটবলের অবস্থা। ফুটবল এই অবস্থায় থাকতে যাচ্ছে এবং এই অবস্থায় সে আছে, বাইরে থেকে কোনো ফোর্স এখনো অ্যাপ্লাই করা হয় নাই, তার মানে এটা হচ্ছে ফুটবলের একটা জড়তার উদাহরণ। এখন ডান পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা গাড়ি রোডের মধ্য দিয়ে চলে যাচ্ছে। তো এই যে গাড়িটি রোডের মধ্য দিয়ে যাচ্ছে, এই থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার যে গাড়িটি সমগতিতে চলমান অবস্থায় আছে এবং সমগতিতে চলমান অবস্থায় বাইরে থেকে কোনো ফোর্স গাড়িতে অ্যাপ্লাই করা হচ্ছে না যেটা গাড়িটাকে থামিয়ে দিবে। না থামানোর জন্য গাড়িটা যে গতিতে আছে সেই গতিতেই চলে যাচ্ছে। তার মানে আমরা জড়তা বা ইনার্শিয়া বলতে এখানে বুঝবো যে একটি গাড়ি যে গতিতে আছে সে গতিতে চলার যে প্রবণতা বা তার যে অবস্থাটা, এখন গতিশীল অবস্থাটা বজায় রাখার যে প্রবণতাটাকে, সেটাকেই আমরা বলবো যে তার জড়তা বা ইংরেজিতে বলা হয় ইনার্শিয়া। নেক্সট আমরা যদি খেয়াল করি যে স্ট্যাটিক ইনার্শিয়া বা স্থির জড়তা, আরেকটা টার্ম আছে স্ট্যাটিক ইনার্শিয়া বা স্থির জড়তা। এখন স্ট্যাটিক ইনার্শিয়া বা স্থির জড়তা বলতে আমরা কি বুঝি? আমরা তো জড়তা সম্পর্কে আইডিয়াটা নিলাম, জড়তা কাকে বলে। এখন জড়তার আবার ধরন আছে, দুইটা ধরনের জড়তা হয়। একটা এই মধ্যে প্রথম যে টাইপটা সেটা হচ্ছে স্থির জড়তা বা স্ট্যাটিক ইনার্শিয়া। আমরা এখন একটা ছবি দেখব যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লোকের হাত এবং হচ্ছে এখানে একটা পাত্র, পানির পাত্র বা জগের মতো বা খালি একটা গ্লাসের মতো, সেটার উপরে ঢাকনা দেওয়া আছে। আর ঢাকনার উপরে এই যে আমি তীর চিহ্ন দিয়ে ইন্ডিকেট করছি এই জায়গাটার মধ্যে একটি মুদ্রা রাখা আছে। এই যে আমি তীর চিহ্ন দিয়ে মুদ্রাটাকে ইন্ডিকেট করলাম সেটার কারণ হলো এই প্রথম চিত্রটার পরে একদম নিচে যে চিত্রটা আছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি এই লোকটি তার আঙ্গুল দিয়ে উপরের পাত্রটিকে ধাক্কা দেওয়াতে এই যে বস্তুটি ছিল উপরে, এই ঢাকনাটির উপর যে বস্তুটি ছিল সেটা হচ্ছে একটা মুদ্রা বা কয়েন, সেটা একদম সমান বরাবর মাটিতে পড়ে গেল। তো এটা থেকে আমরা একটা জিনিস ডিসাইড করতে পারি যে আমরা একটু আগে জড়তা নিয়ে যে আইডিয়াটা পেয়েছিলাম, কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাকে আমরা জড়তা বলছি। কিন্তু আমরা যদি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করি তখন সারাদিনই সে তার সেই অবস্থাটা বজায় রাখতে চাওয়ার একটা প্রবণতা তার মধ্যে থাকে এবং তার মধ্যে একটা জড়তা কাজ করে। তো এখন যে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্লাসের মধ্যে ওপরে পাত্র দেওয়া আছে এবং এই পাত্রের উপরে একটি কয়েন বা মুদ্রা রাখা আছে, এই মুদ্রাটিকে আমরা হঠাৎ করে যখন আমরা নিচে ফেলে দিচ্ছি তখন মুদ্রাটির মধ্যে এক ধরনের জড়তা কাজ করছে। এই যে জড়তাটা তার মধ্যে প্রথমেই ছিল সেটা হচ্ছে তার স্থির অবস্থার একটা জড়তা। এখন আমরা একটু দেখে আসি স্থির অবস্থার জড়তা বা স্থির জড়তাকে, স্ট্যাটিক ইনার্শিয়াটাকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। প্রথমে তো দেখি যে স্ট্যাটিক ইনার্শিয়ার ডেফিনেশনটা কি। স্ট্যাটিক ইনার্শিয়া রেফার্স টু দ্য ইনার্শিয়া অফ এ বডি অ্যাট রেস্ট। স্ট্যাটিক ইনার্শিয়া রেফার্স টু দ্য ইনার্শিয়া অফ এ বডি অ্যাট রেস্ট। কোনো বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে বলে স্থির জড়তা। কোনো বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় স্থির জড়তা। এখন কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে, এটা সারা জীবনই স্থির অবস্থায় থাকতে চাবে, এটাই হচ্ছে তার মধ্যে যে জড়তা বা হচ্ছে তার মধ্যে যে ইনার্শিয়ার প্রপার্টিসটা কাজ করে, সেটা হচ্ছে তার স্থির অবস্থায় থাকা। এখন এই কয়েনটাকে যদি আমরা খেয়াল করি, এই কয়েনটা প্রথমত যে অবস্থায় ছিল, এই কয়েনটার উপরে যে নিচে যে ঢাকনাটি আছে, ঢাকনাটি যখন সরে গেল সে কয়েনটা কিন্তু ওই একই অবস্থাতেই রয়ে গিয়েছিল, যেই কারণে কয়েনটা নিচে রাখা গ্লাসের ভেতর টুস করে পড়ে গেল। এখন যদি কয়েনটার মধ্যে কোনো ধরনের ফোর্স কয়েনটার মধ্যে অ্যাপ্লাই হতো, ফোর্সটা কিন্তু আমরা কয়েনটাতে অ্যাপ্লাই করি নাই, আমরা ঢাকনাতে অ্যাপ্লাই করেছি। এখন যদি কয়েনের উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হতো তখন তার জড়তার পরিবর্তন হতো, মানে সেই স্থির অবস্থা থেকে এই ঢাকনার সাথে সরে চলে যেত, মানে তার মধ্যে একটা গতির সঞ্চার হতো। যেহেতু সে ঢাকনার সাথে সরে যায়নি, তার মানে আমরা একটা জিনিস এখান থেকে ডিসাইড করতে পারি যে এই ঢাকনাটি সরে যাওয়ার সাথে সাথে ঢাকনার মধ্যে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে, এই ফোর্সটা ঢাকনাটিকে সামনে নিলেও কয়েনটার মধ্যে কোনো ধরনের ফোর্স জেনারেট করতে পারেনি। যেহেতু কয়েনটার মধ্যে কোনো ধরনের ফোর্স জেনারেট হয়নি, তাই কয়েনটার মধ্যে ইভেনচুয়ালি কোনো ধরনের প্রেশারও অ্যাপ্লাই হয়নি। দ্যাটস ওয়াই কয়েনটাতে কোনো ধরনের মোশন বা গতির
গতির বদল হয়নি, মানে কয়েনটা যে স্থির অবস্থায় ছিল সে তার ওই স্থির কন্ডিশনটাতেই রয়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই নিচে যে তার সাথে যে লাগানো অবস্থায় যে বস্তুটি ছিল সে বস্তুটি নিচে পড়ে সরে গেলেও, বাম পাশে সরে গেলেও কয়েনটি ঠিক তার ওই অবস্থা বজায় রাখার কারণে ঠিক বরাবর নিচে পড়ে গেল। তো এ থেকে আমরা একটা জিনিস ডিসাইড করতে পারি যে কোনো বস্তু, এই কয়েনটা হচ্ছে একটা বস্তু, তার আগের অবস্থাতেই পড়ে যাওয়ার যে প্রবণতাটা, মানে আগের অবস্থা রয়ে যাওয়ার যে প্রবণতাটা, সেটাই সে বজায় রাখলো পরবর্তী ঘটনাতেও। প্রথম ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি যে গ্লাসের উপর একটা পাত্রর উপরে একটা কয়েন রাখা আছে, স্থির অবস্থায় আছে, কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখলাম যে ফিঙ্গার দিয়ে এই কয়েনটার সাথে লাগানো যে পাত্রটা ছিল ওই পাত্রটিকে সরিয়ে দেওয়া হলো, তারপরও কয়েন তার গতির কোনো পরিবর্তন করলো না। মানে এখানে কয়েনের মধ্যে কোনো গতির সঞ্চার হয়নি, শুধু পাত্রের মধ্যে গতির সঞ্চার হওয়াতে পাত্রটি সরে গিয়েছে, কয়েনটি ঠিক আগের মতোই তার জায়গায় গিয়ে পড়ে গিয়েছে। এতে করে আমরা একটা জিনিস ডিসাইড করতে পারি, সেটা হচ্ছে স্ট্যাটিক ইনার্শিয়া বা স্থির জড়তা বলতে বোঝায় যে কোনো বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই যদি তার মধ্যে বজায় থাকে তখন এই জিনিসটাকে আমরা বলতে পারি স্ট্যাটিক ইনার্শিয়া বা স্থির জড়তা। এই উদাহরণটি দিয়ে আশা করি আপনাদের কাছে এখন একদম ক্লিয়ার হয়ে গিয়েছে কেন কোনো বস্তু কোনো স্থির অবস্থায় বজায় রাখতে চায় এবং এই বজায় রাখার কারণে তার কন্ডিশনটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি যে এটা একটি স্থিতি জড়তার মধ্যে রয়ে গিয়েছে। একইভাবে আমরা যদি দেখি যে আমরা যে বাসে চলাচল করি, সে বাসের মধ্যে আমরা যখন দেখি যে একটা লং ব্রেক দেওয়ার পরে বাসটা যখন হঠাৎ করে একটা মানে রাস্তার মধ্যে একটা ব্রেক করে, একটা জোরে একটা ব্রেক করে, তখন দেখি আমরা সামনের দিকে ঝুঁকে পড়তে চাই। এটার কারণ হচ্ছে এক্স্যাক্টলি এরকমই যে আমাদের এই বাসের সাথে সাথে আমাদের শরীরের উপরের অংশ স্থির থাকলেও নিচের অংশ একটা গতির সঞ্চার হয়। সেই গতির কারণে আমরা নিচের অংশ থেমে যাওয়ার পরেও একটু সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু উপরের অংশ হচ্ছে আগের অবস্থায় থাকে, যার জন্য হচ্ছে আমরা ফিল করি যে আমাদের দেহটা সামনের দিকে ঝুঁকে পড়ে যাচ্ছে। এই একই ঘটনার কারণেই, স্থির জড়তার কারণেই এই ঘটনাটি হয়ে থাকে। আশা করি আপনাদের কাছে স্থির জড়তা বা স্ট্যাটিক ইনার্শিয়াটি ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটি জিনিস দেখব যে গতি জড়তা বা ডাইনামিক ইনার্শিয়া। আমি বলেছিলাম জড়তা দুই ধরনের, একটা হচ্ছে স্থির জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা, যেটাকে আমরা বলছি ডাইনামিক ইনার্শিয়া। তো ডাইনামিক ইনার্শিয়া জিনিসটা কি, ডেফিনিশনটা আমরা একটু ফার্স্টে দেখিনি। ডাইনামিক ইনার্শিয়া রেফার্স টু দ্য ইনার্শিয়া অফ এ বডি ইন ইউনিফর্ম মোশন। মানে গতিশীল বস্তুর সমগতিতে সরলরেখা বরাবর গতিশীল অবস্থা বজায় রাখার যে প্রবণতাটা থাকে সেটাকে আমরা বলছি গতি জড়তা বা ডাইনামিক ইনার্শিয়া। মানে গতিশীল অবস্থায় কোনো বস্তু যখন চলমান থাকে সরলরেখা বরাবর, তখন সে সমগতিতে চলতে থাকে এবং বাইরে থেকে যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা না হয় তখন সে তার গতির অবস্থাটা বজায় রাখতে চায়। এই যে তার গতির অবস্থাটা সে বজায় রাখতে চাচ্ছে, এই কারণে সে গতিশীল বস্তুটি গতিশীল অবস্থায় রয়ে যায় এবং সে সমগতিতে চলতে থাকে এবং তার মধ্যে একটা গতি জড়তা কাজ করে। যেমন উদাহরণ হিসেবে আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, দুটো ছবি দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি। এখানে প্রথম যে বাম পাশের যে পিকচারটা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে একজন ড্রাইভিং করছে স্টিয়ারিং ধরে এবং সে ড্রাইভিং সিটের সাথে তার বেল্টটি আটকানো অবস্থায় আছে, ড্রাইভিং সিটের সাথে তার বেল্টটি আটকানো অবস্থায় আছে এবং যে তার মধ্যে যে বেল্টটি আটকানো অবস্থায় আছে সেজন্য সে ড্রাইভিংটা সুন্দরভাবে সমগতিতে গাড়িটা চালিয়ে নিচ্ছিল। এখন ঘটনাটা হচ্ছে যতক্ষণ সে গাড়িটি চালিয়ে নিচ্ছিল ততক্ষণ তার মধ্যে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয়নি। হঠাৎ করে সে যখন তার পা দিয়ে তার নিচের ব্রেকটি চেপে ধরলো, তার স্টিয়ারিংয়ে তার হাত ঠিকই রয়ে গিয়েছে, কিন্তু ড্রাইভিং সিট থেকে তার দেহের সামনের অংশ স্টিয়ারিংয়ের দিকে ঝুঁকে পড়ে যাচ্ছিল। দ্যাটস ওয়াই এই যে সামনের দিকে ঝুঁকে যে পড়ে যাচ্ছিল সেটা হচ্ছে তার মধ্যে একটি জড়তার সঞ্চার হয়েছিল বলেই সে সামনের দিকে এগিয়ে পড়ে যাচ্ছিল। এই জড়তাটাকে আমরা বলতেছি যে গতি জড়তা বা ডাইনামিক ইনার্শিয়া। ডাইনামিক ইনার্শিয়া এই অবস্থাটা তাকে বজায় রাখার জন্য একটা প্রবণতা তার মধ্যে কাজ করছে যে সে গতিশীল অবস্থায় ছিল প্রথম ছবিতে এবং সমগতিতে সে সরলরেখা বরাবর চলতেছিল এবং
এই সমগতিতে সরলরেখা বরাবর চলার কারণে তার মধ্যে যে গতি জড়তার উৎপত্তি হয়েছে সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি পরবর্তী ছবিটা দেখে। পরবর্তী ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে গতি জড়তার কারণে তার দেহের নিচের অংশ ঠিক অবস্থায় রয়ে গিয়েছে, কিন্তু তার শরীরের উপরের যে অংশটি সেটি ঠিক তার সামনের দিকে ঝুঁকে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে। এই যে সামনের দিকে ঢুকে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে সেটা হচ্ছে ডাইনামিক ইনার্শিয়া বা গতি জড়তার কারণেই হচ্ছে। যেহেতু গতি জড়তার কারণে সে এই সামনের দিকে ঝুঁকে যাওয়ার একটা প্রবণতা অনুভব করছে, এতে করে আমরা বুঝতে পারছি যে গতি জড়তা এখানে এক্সিস্টিং রয়েছে। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে গতি জড়তা বিষয়টাও ক্লিয়ার হয়ে গিয়েছে যে গতি জড়তা হচ্ছে গতিশীল বস্তুর সমগতিতে সরলরেখা বরাবর গতিশীল অবস্থা বজায় রাখার প্রবণতাকে আমরা গতি জড়তা বলছি। তো ভিউয়ার্স, আজকে আমি জড়তা নিয়ে যে দুটো আমাদের ধারণা আছে, আপনারা যদি আপনাদের এনসিটিভি কর্তৃক যে বইটি আছে সেই বইটি খুলে দেখেন তাহলে খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন যে প্রথমেই জড়তা নিয়ে কথা হয়েছে এবং স্ট্যাটিক ইনার্শিয়া এবং ডাইনামিক ইনার্শিয়া, স্থিতি জড়তা এবং গতি জড়তা নিয়ে কথা হয়েছে। এই গতি জড়তা স্থিতি জড়তা বিষয়টা কি সেটা নিয়ে আজকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম এবং আমি চেষ্টা করেছি যে আপনাদের কাছে যে একটু যদি আমি রিক্যাপ করি যে ফুল জিনিসটা সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য, যে আমরা যে ক্লাস 9-10-এর ফিজিক্স বইটা থেকে পড়ছি বল, চাপ এবং শক্তি, সেখান থেকে আমি ফার্স্টে জড়তা নিয়ে বললাম, জড়তার সংজ্ঞা দিলাম, দুটি উদাহরণ দিয়ে জড়তা বোঝানোর চেষ্টা করলাম, তারপরে স্থিতি জড়তা বা স্ট্যাটিক ইনার্শিয়াতে আসলাম। সেখানে স্ট্যাটিক ইনার্শিয়া বোঝানোর জন্য আপনাদের কাছে একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিলাম, সেটা থেকে আমি বোঝানোর চেষ্টা করলাম কিভাবে এখানে জড়তাটা কাজ করতেছে, কেন আমরা বলতেছি স্ট্যাটিক ইনার্শিয়া বা স্থিতি জড়তা। দেন আমরা বললাম যে গতি জড়তা বা ডাইনামিক ইনার্শিয়া নিয়ে, ডাইনামিক ইনার্শিয়ার ডেফিনেশন দিলাম, ডাইনামিক ইনার্শিয়ার এক্সাম্পল দিলাম আপনাদেরকে একটি ডেমোগ্রাফির মাধ্যমে। তারপরে আমরা এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কেন এটাকে আমরা গতি জড়তা হিসেবে এক্সাম্পল হিসেবে ধরে নিতে পারি। তো এখন এইটাই ছিল আজকে আমার টপিক। ফুল টপিকটা আমি কভার করার চেষ্টা করেছি এবং আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আপনার ধৈর্য রাখার জন্য, ধৈর্য রেখে আমাকে এত সময় আমার সাথে থাকার জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনারা লিখতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার মাধ্যমে আরও বেশি মানুষের কাছে জিনিসটা পৌঁছে দিবেন, যাতে করে সবাই উপকৃত হয়। আমরা যারা নবম দশম শ্রেণীর আছি বিশেষ করে তাদের আরও বেশি উপকার হবে এটাতে। এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আমার এই টপিকসটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ড করার জন্য বইটা দেখা, কজ হচ্ছে একদম বইয়ের সাথে রিলেট করতে পারবেন টপিকসটার সাথে। আমাদের যে এনসিটিভি কর্তৃক যে নবম দশম শ্রেণীর বইটা আছে সেটার সাথে রিলেট করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখেছেন এবং আশা করি আমি নেক্সট ভিডিওতে আপনাদের যে পরবর্তী যে টপিকটি আছে নবম দশম শ্রেণীর, সেই টপিকটি একদম সিরিয়াল বাই সিরিয়াল সলভ করার জন্য কিভাবে আপনারা বুঝে টপিকটা বুঝে সামনের দিকে আগাবেন যাতে আপনাদের সামনে কোনো ধরনের প্রবলেম না হয়, সেটা নিয়ে ভিডিও দিব। এভাবে আমি আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করতে থাকবো। আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আমার সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।